পাকিস্তানের সামরিক ভান্ডারের অবস্থা এখন তেমন একটা ভালো নয়। অর্থনৈতিক সংকট ও সীমিত সম্পদের কারণেই তাদের সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে বড় বাধা। সামরিক সরঞ্জাম আধুনিক করা বা নতুন সরঞ্জাম কেনার জন্য প্রয়োজনীয় অর্থের ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে দেশটির সামরিক ক্ষমতা বৃদ্ধি করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে পাকিস্তান একা নয়, দুটো দেশ তাদের পাশে দাঁড়িয়েছে, যারা তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষায় জ্বালানি যোগাচ্ছে। পাকিস্তানের সবচেয়ে বড় মিত্র হিসেবে চীন দীর্ঘদিন ধরে তাদের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। চীনের সাথে পাকিস্তানের কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে। চীন পাকিস্তানকে অত্যাধুনিক অস্ত্র, যুদ্ধবিমান এবং প্রযুক্তি সরবরাহ করছে। এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ হিসেবে পাকিস্তানে বড় বড় অবকাঠামোও চলছে, যা পরোক্ষভাবে তাদের সামরিক লজিস্টিককে শক্তিশালী করছে। চীনের পাশাপাশি তুরস্কও পাকিস্তানের সামরিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক পাকিস্তানকে ড্রোন প্রযুক্তি, নৌযান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। তুরস্কের ড্রোনের মতো অস্ত্র পাকিস্তানের সামরিক কৌশলকে নতুন মাত্রা দিয়েছে। এই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি এবং যৌথ সামরিক মহড়াও তাদের সহযোগিতাকে আরও মজবুত করেছে। পাকিস্তানের অর্থনীতি এখন বড় চ্যালেঞ্জের মুখে। মুদ্রাস্ফীতি, ঋণের বোঝা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় সামরিক বাজেটে ঘাটতি দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের অর্থনৈতিক সংকটের কারণে পাকিস্তানকে বিদেশি সাহায্যের উপর বেশি নির্ভর করতে হচ্ছে। এই পরিস্থিতিতে চীন এবং তুরস্কের সাহায্য না থাকলে তাদের সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা অনেকটাই থমকে যেত। পাকিস্তানের সামরিক শক্তি বাড়ানোর প্রচেষ্টা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। ভারতের সঙ্গে তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে এই উন্নয়ন এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। চীন ও তুরস্কের সহায়তায় পাকিস্তানের আগ্রাসী ভঙ্গি বাড়লেও তাদের অর্থনৈতিক দুর্বলতা এই প্রক্রিয়াকে সীমিত করে ফেলছে। ফলে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে ভারত সহ অন্যান্য দেশ নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করছে। পাকিস্তানের সামরিক ভবিষ্যৎ নির্ভর করছে চীন ও তুরস্কের সঙ্গে তাদের সম্পর্কের উপর। তবে দুই বিদেশি সাহায্যের উপর নির্ভর করলে দীর্ঘমেয়াদে সাফল্য আসবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত পাকিস্তানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা সীমিত থাকতে পারে। তবে চীন ও তুরস্কের ক্রমবর্ধমান সমর্থনে পাকিস্তান আঞ্চলিক ক্ষমতার খেলায় গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শান্তির আশায় করা হয়েছিল চুক্তি, কিন্তু ফল হলো সম্পূর্ণ উল্টো। ট্রাম্প-জেলেনস্কি চুক্তির পরই ইউক্রেনের নামে রাশিয়ার সর্বাত্মক ড্রোন আগ্রাসন। শহরের পর শহর ধ্বংস জানান দিচ্ছে এ যেন চুক্তির জবাবে পুতিনের প্রতিশোধ। জেলেনস্কি ভেবেছিলেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হলে ভয় পাবে রাশিয়া, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ইউক্রেন হাঁটছে আরও বড় ধ্বংসের পথে। যুদ্ধ বন্ধের আশায় ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক খনিজ চুক্তিতে গেলেও তার পরদিনই রুশ ড্রোনে পড়ছে ইউক্রেনের শহর। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির পর রাশিয়া এখন আর শুধু সামরিক স্থাপনাকে টার্গেট করছে না, তারা ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, পানির সরবরাহ ব্যবস্থা, খাদ্য গুদাম সবকিছুতেই আঘাত হানছে। এর ফলে দেশের বড় অংশ মানবিক সংকটে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে 3.5 মিলিয়নের বেশি মানুষ বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এই চুক্তির কেন্দ্রে রয়েছে ইউক্রেনের দুর্মূল্য খনিজ সম্পদ, বিশেষত লিথিয়াম, কোবাল্ট ও নিকেল, যা বৈশ্বিক ব্যাটারি এবং প্রযুক্তি শিল্পে অত্যন্ত জরুরি। জেলেনস্কি প্রশাসন সম্মত হয়েছে এই সম্পদ থেকে প্রাপ্ত 50% রাজস্ব যুক্তরাষ্ট্র পাবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে বিনিয়োগ করবে, ঋণ নয় অনুদান হিসেবে।
তবে এই ঘোষণার পরই পরিস্থিতি বদলে যায়। চুক্তির 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেনের উপর চালায় সর্বাত্মক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। খার্কিভ, ওডেসা, লুহান্স্ক সহ একাধিক শহরে চালানো হামলায় নিহত ও আহত হয়েছেন বহু বেসামরিক নাগরিক। খার্কিভের কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে শিশু, নারী ও গর্ভবতী মা। রাশিয়া এই চুক্তিকে বলেছে উপনিবেশিক ফাঁদ। তাদের ভাষায় এটি কোনো অর্থনৈতিক সমঝোতা নয়, বরং পশ্চিমা আধিপত্য প্রতিষ্ঠার একটি কৌশল, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়ার সীমান্তে এক প্রকার ঘাঁটি গড়ে তুলছে। মস্কো বলেছে এ ধরনের চুক্তির উপযুক্ত জবাব দেবে রাশিয়া। এদিকে ইউক্রেনের সংসদে এই চুক্তি ঘিরে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। অনেক সংসদ সদস্যের দাবি, যুক্তরাষ্ট্র বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেও নিরাপত্তার কোনো লিখিত নিশ্চয়তা দেয়নি। রাশিয়ার প্রতিক্রিয়া দেখে তারা ভাবছেন এই চুক্তির পরিণতি হয়তো আরও দীর্ঘস্থায়ী সংঘাত। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই দ্রুতগতির হামলা এবং সাইবার সক্ষমতা বেড়ে যাওয়ার পেছনে চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা থাকতে পারে। ড্রোন হামলার নিখুঁত লক্ষ্যভেদ, সাইবার আক্রমণের সূক্ষ্মতা সবই ইঙ্গিত দিচ্ছে উচ্চ প্রযুক্তির ব্যবহার, যা চীনের সহায়তা ছাড়া সম্ভব নয় বলেই মনে করছেন পশ্চিমা গোয়েন্দারা। যদিও চীন এখনও সরাসরি এই অভিযোগ অস্বীকার বা স্বীকার করেনি। এই হামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইউরোপীয় ইউনিয়ন একে চুক্তির উপর রুশ প্রতিশোধ বলে আখ্যা দিয়েছে। ন্যাটো জানায় তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে। হোয়াইট হাউস বলছে যুক্তরাষ্ট্র একটি স্বাধীন দেশের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তিকে কেন্দ্র করে হামলা চালানো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী ও সহায়তা বহনকারী একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। গত বৃহস্পতিবার রাত 12টার দিকে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টার আন্তর্জাতিক সমুদ্র সীমায় এই হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী এই ফ্রিডম ফ্লোটিলা জাহাজে ড্রোন হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের জবাবদিহিতা দাবি করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। জাহাজটি গাজার উদ্দেশ্যে আন্তর্জাতিক জলসীমা মাল্টার উপকূল অতিক্রমের সময় ড্রোন হামলার শিকার হয়। মিশন পরিচালনাকারী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এই তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার একটি বিবৃতিতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায়, গাজার উদ্দেশ্যে যাত্রাকালে জাহাজটি 2টি ড্রোন হামলার শিকার হয়, যার বর্তমান অবস্থান মাল্টা থেকে 14 নটিক্যাল মাইল দূরে। গত 2 মাস ধরে ইসরায়েলের পূর্ণ অবরোধের কারণে খাবারের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। বেঁচে থাকার জন্য এক মুঠো খাবারের আশায় হাহাকার করছে গাজার শিশু, বৃদ্ধ সবাই। বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র ড্রোন একটি নিরস্ত্র অসামরিক জাহাজের সামনের অংশে 2 বার আঘাত করে, যা থেকে ছড়িয়ে পড়ে আগুন। হামলার ফলে জাহাজের কাঠামোতে বড় ধরনের ফাটলও দেখা দেয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ওই বিবৃতিতে যদিও সরাসরি ইসরায়েলকে দায়ী করা হয়নি, তবে এতে বলা হয়, আন্তর্জাতিক জলসীমায় আমাদের অসামরিক জাহাজে বোমা হামলা আইন লঙ্ঘন করে। ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে জবাবদিহি করতে হবে। যদিও ইসরায়েল এখনও ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নিকোল জেনেস বলেন, স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে জাহাজে হামলা চালানো হয়। তিনি জানান, 30 জন তুর্কি ও আজারি কর্মী জাহাজে ছিলেন, যারা জাহাজটিকে ভাসিয়ে রাখার প্রাণান্ত চেষ্টা করেন। বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ সাইপ্রাসে অবস্থান করা একটি জাহাজ SOS সংকেত পেয়ে উদ্ধার অভিযানের জন্য রওনা হয়। পরবর্তীতে মাল্টা সরকার এক বিবৃতিতে জানায়, জাহাজের আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এখন এটি সরকারি তত্ত্বাবধানে রয়েছে, তবে জাহাজের কর্মী ও নাবিকদের অবস্থা সম্পর্কে তারা কিছু জানায়নি। বর্তমানে মাল্টায় অবস্থানরত জেনেস জানান, জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা জাহাজে থাকা ব্যক্তিদের বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানেন না। তিনি জানান, ড্রোনের ভয়ে যাত্রীরা রাতে জাহাজের কক্ষে লুকিয়েছিল।
জেনেস বলেন, ত্রাণবাহী জাহাজে এই হামলা গাজায় চলমান গণহত্যারই একটি সম্প্রসারণ। এটি শাস্তি ছাড়া পার পেতে দেওয়া যায় না। তিনি আরও বলেন, এফএফসি চাইছে বিশ্ব যেন অবরোধের দিকে নজর দেয়। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের মুখে। বিবৃতিতে বলা হয়, 6 সপ্তাহের টানা সহিংসতা এবং 2 মাস ধরে সহায়তার সম্পূর্ণ বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত হচ্ছে। ফিলিস্তিনের গাজায় অমানবিক হামলা চালানো দেশ ইসরায়েল এবার ভয়ানক দাবানলে পুড়ছে। জেরুজালেমের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ দাবানল। 120টি দল ও 12টি বিমানও হিমশিম খাচ্ছে ভয়ানক এই আগুন নেভাতে। দাবানলের কারণে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমগামী রুট 1 মহাসড়কে ছড়িয়ে পড়েছে আগুন। এতে সড়কে চলা অসংখ্য গাড়িও আটকে পড়েছে। এএফপি জানিয়েছে, ইসরায়েলের বেত শেমেশ শহরের কাছে ভয়াবহ দাবানলে গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দাবানলে এ পর্যন্ত 13 জন আহত হবার খবর পাওয়া গেছে, তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দাবানলের আগুনে দিশেহারা হয়ে পড়েছে দেশটির নাগরিকরা। দাবানলের এই পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গত বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। জেরুজালেমের আবহাওয়া বেশ শুষ্ক এবং বাতাসের গতিবেগও বেশি। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নি নির্বাপক কর্মীরা। ফলে দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটি। দাবানলে এ পর্যন্ত অন্তত 13 জন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা এমডিএ জানিয়েছে, ওই আগুনের কারণে শত শত মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত চলাচলের প্রধান রুট 1 নম্বর মহাসড়কে আগুন জ্বলছে। আশেপাশের পাহাড়ের চূড়ায় ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। এ সময় অনেকেই গাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হন। জেরুজালেম পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তিনি আইডিএফ প্রধান আইয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে কাতস বলেন, আমরা এক জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও আগুনের নিয়ন্ত্রণে আনতে সব ধরনের বাহিনী মোতায়েন করতে হবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার দাবানল মোকাবেলায় সক্ষম এমন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কথা বলছেন। তিনি তাদের কাছ থেকে উড়োজাহাজের সহায়তা চেয়েছেন। ইতালি ও মেসিডোনিয়া থেকে 3টি উড়োজাহাজ শিগগিরই ইসরায়েলে পৌঁছাবে বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল। 1 সপ্তাহের ব্যবধানে এটি ছিল দ্বিতীয় দাবানল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দাবানলের সূত্রপাত হয় বুধবার জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওয়াল বন থেকে। ইসরায়েলি পুলিশ বলেছে, তারা সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তি একটি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন বলে পুলিশের দাবি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, জেরুজালেমের পুলিশ কর্মকর্তারা পূর্ব জেরুজালেমের একজন বাসিন্দাকে হাতে নাতে ধরে ফেলেছে।
ওই ব্যক্তি তখন শহরের দক্ষিণ প্রান্তের একটি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন। তার কাছ থেকে একটি লাইটার, তুলা ও অন্যান্য দাহ্য পদার্থ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি পুলিশের দাবি 50 বছর বয়সী সন্দেহভাজন ওই ব্যক্তি পূর্ব জেরুজালেমের উমতুবা এলাকার বাসিন্দা। উমতুবা এলাকায় আরব ফিলিস্তিনিরা বসবাস করে থাকেন। জেরুজালেমের অগ্নি নির্বাপক বিভাগের কমান্ডার শমুলিক ফ্রিডম্যান বলেন, ইসরায়েলের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে বড় দাবানল। তিনি সতর্ক করে বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘন্টায় 60 মাইলের বেশি গতিতে বাতাস বইতে পারে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। শমুলিক ফ্রিডম্যান বলেন, আমরা এখনও জানি না কী কারণে আগুন লেগেছে। আমরা এখন পর্যন্ত কোনো সূত্রও খুঁজে পাইনি। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। কর্তৃপক্ষ বলছে, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকা একটি এলাকা হচ্ছে জেরুজালেম থেকে 15 মাইল পশ্চিমে অবস্থিত নেভে শালম শহরের আশপাশ। শহরের আশেপাশে দাবানল ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা গেছে সড়কের পাশেই জ্বলছে আগুন, আর ওই সড়কে গাড়ির দীর্ঘ সারি। ইসরায়েলের এই ভয়াবহ দাবানলকে অনেকে প্রকৃতির প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েল নিরীহ গাজাবাসীর উপর স্থল ও আকাশ হামলা চালিয়েছে, ধ্বংস করে দিয়েছে এক সুন্দর নগরী। বোমা হামলায় হত্যা করেছে অসংখ্য নিরীহ গাজাবাসীকে। এরই ফলশ্রুতিতে হয়তো আজ আগুনে পুড়ছে স্বয়ং ইসরায়েল। ইসরায়েলের এই ভয়াবহ দাবানল আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরা ভুলে গেলেও প্রকৃতি সব মনে রাখে। সর্বশক্তিধর ব্যক্তিটিকেও মাথা নত করতে হয় প্রকৃতির কাছে। প্রথম দিকে বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে তিনি ঢুকবেন না, দুই দেশকে তাদের সমস্যা সমাধান করতে হবে। তিনি প্রত্যাশা করেছিলেন শাহবাজ শরীফ আর নরেন্দ্র মোদী সবকিছু মিটমাট করে নেবেন। কিন্তু দিন দিন পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ায় এবার এই উত্তেজনায় ঢুকে পড়লেন ট্রাম্পও। এবার অনেকটা বাধ্য হয়েই দুই প্রতিবেশী রাষ্ট্রের উত্তেজনায় ঢুকে পড়লেন ট্রাম্প। আর প্রথম যাত্রায় ভারতকে সতর্ক করেছেন ট্রাম্পের প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে পাকিস্তানকে হামলার জন্য দায়ী করা এবং প্রতিশোধের ডাক দেওয়ার ব্যাপারে তিনি ভারতকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। উত্তেজনার শুরু থেকেই কৌতূহলীদের আগ্রহ ছিল ডোনাল্ড ট্রাম্প কার পক্ষে অবস্থান নেবেন, ভারত নাকি পাকিস্তান। কিন্তু ট্রাম্প ছিলেন নিশ্চুপ, ভাবলেশহীন। এরই মাঝে ইরান, সৌদি আরবও হস্তক্ষেপের চেষ্টা করেছে পাক ভারত উত্তেজনায়, কিন্তু তাতে উত্তেজনার পারদ কমেনি, বরং বেড়েছে। অবশেষে দুই প্রতিবেশী দেশের ঝগড়ায় নাক ঢোকালেন ট্রাম্প। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে আন্তর্জাতিক অঙ্গনেও এর বেশ প্রভাব পড়তে পারে। এ কারণেই যুক্তরাষ্ট্র দুই দেশকে শান্ত থাকতে এবং উত্তেজনা প্রশমনে কাজ করার অনুরোধ জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে সরাসরি যুদ্ধে না জড়াতে আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পৃথকভাবে কথা বলেন। পেহেলগামে ঘটে যাওয়া সেই ভয়াবহ সন্ত্রাসী হামলা ও তার জেরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষের আশঙ্কার প্রেক্ষাপটে পৃথক এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সহায়তা অব্যাহত রাখবে এবং পাকিস্তান যেন এই অমানবিক হামলার তদন্তে সহযোগিতা করে সে আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, রুবিও ভারতের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে পাকিস্তানকে হামলার জন্য দায়ী করা এবং প্রতিশোধের ডাক দেওয়ার ব্যাপারে তিনি ভারতকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। রুবিও বলেন, দুই দেশের উচিত উত্তেজনা প্রশমনে কাজ করা এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। রুবিওর সাথে আলোচনার পর জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে লিখেছেন, এই হামলার পরিকল্পনাকারী, সমর্থক এবং কার্যকরদের বিচার নিশ্চিত করতে হবে। শেহবাজ শরীফের সঙ্গে ফোন আলাপে রুবিও পাকিস্তানকে হামলার নিন্দা জানানো এবং তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের উচিত পুনরায় সরাসরি যোগাযোগ করে উত্তেজনা কমানোর পথ খুঁজে বের করা। এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে এক ফোন আলাপে নয়াদিল্লিকে দায়িত্বশীল আচরণ ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গুতেরেসের সঙ্গে আলাপে শাহবাজ বলেন, ভারতের কোনো দুর্ভাগ্যজনক আচরণের জবাবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে। গত 22 এপ্রিলে ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে ঘটা ভয়ানক হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি ছদ্ম সংগঠন। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই দায় অস্বীকার করে একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। পেহেলগামে হামলার জের ধরে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করে। আকাশপথ, জলপথ, স্থলপথ থেকে শুরু করে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কও পাল্টাপাল্টি স্থগিত করেছে ভারত পাকিস্তান। এছাড়াও পাকিস্তানে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহার করে নেয় ভারত এবং ইসলামাবাদে থাকা কূটনৈতিক কর্মীদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ইরান ইস্যুতে আবারও বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র। দিন দিন ইরানের মিত্রদের সংখ্যা বেড়েই যাচ্ছে, আর তাতেই পিছু হটতে শুরু করেছে ট্রাম্প। ইরান বেশ আগেই চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়ার সঙ্গে। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাশিয়ায় সেনাবাহিনী পাঠালো উত্তর কোরিয়া। 2-2-এ 4 করলে বলা যায় উত্তর কোরিয়াও পরোক্ষভাবে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। আর চীন তো আগে থেকে ঘোষণা দিয়ে রেখেছে ট্রাম্পের শত্রু মানেই শি জিনপিং এর মিত্র। সব মিলিয়ে ইরানকে কাবু করতে আপাতত নতুন কৌশলে হাঁটতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের দফায় দফায় বৈঠক চলছে। আলোচনার টেবিলে যতই কূটনৈতিক হাসি থাকুক, পেছনে বাজছে যুদ্ধের ধামামা, আর সেই আগুনে ঘি ঢালছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যে কারণে বৈঠক, তার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে না। আলোচনার মধ্যে বারবার বাধা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ পিপাসু হুমকি। একের পর এক তার হুঙ্কার নাড়িয়ে দিচ্ছে বিশ্বকে। চুক্তি না হলে সামরিক অভিযানের নেতৃত্ব দিবে যুক্তরাষ্ট্র। এ যেন এক ব্যক্তিগত প্রতিশোধের রণমঞ্চ। জাতীয় স্বার্থ মুখ্য নয়, মুখ্য হলো ট্রাম্পের খামখেয়ালিপনা। এদিকে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ বৈঠকের মধ্যেই দেশটির জ্বালানি খাতকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও নিউ ইয়র্কে অবস্থিত ইরানি মিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি প্রকাশ করেছে। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা চলাকালে আবারও নতুনভাবে চাপ প্রয়োগ করল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যালের অবৈধ বাণিজ্য করার অভিযোগে একাধিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন, যা ইরানের পাশাপাশি রাশিয়া এবং উত্তর কোরিয়ারও পছন্দ হয়নি। যদিও তারা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, তবে তাদের মুভমেন্ট এবং বাণিজ্য চুক্তির বহর দেখে বোঝা যাচ্ছে ট্রাম্পের সিদ্ধান্তগুলোকে ভালোভাবে নিচ্ছে না শক্তিধর এই দেশগুলো। যুক্তরাষ্ট্র ইরানকে যত বেশি নিষেধাজ্ঞার আওতায় আনছে, তত বেশি রাষ্ট্র ইরানের পক্ষে ঝুঁকে পড়ছে, যা ইরানের শক্তিকে আরও বৃদ্ধি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের সঙ্গে শত শত কোটি ডলারের পেট্রোলিয়াম বাণিজ্যে জড়িত 4 বিক্রেতা এবং 1 ক্রেতাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। তারই ধারাবাহিকতায় রোমে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসার কথা মার্কিন কর্মকর্তাদের। শনিবার এই বৈঠকের আগে আবারও নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র।